স্কয়ারে একটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সহ 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। আওয়ামী লীগের কার্যক্রম চলছে এমন অভিযোগে সেখান থেকে হামলা ও ভাঙচুর চালায় অভিযুক্তরা পরে সেনাবাহিনী গিয়ে তাদের আটক করে। ধানমন্ডির রাসেল স্কয়ারে কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে চাঁদা দাবি ও ভাঙচুর চালানোর অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এদিকে হঠাৎ করেই দেশে ফিরেই সমন্বয়কদের উপর কঠিন অ্যাকশনে গেলেন সেনাপ্রধান ওয়াকার। এমন পরিস্থিতি থেকে আবারও ব্যারিকেড ভেঙে রাজপথে অবস্থান নেয় শিক্ষার্থীরা। আন্তর্জাতিক চাপে পড়লেন সমন্বয়ক এবং উপদেষ্টারা। কপাল খুলে গেল শেখ হাসিনার। দর্শক, কি করতে যাচ্ছে সারা দেশে বিস্তারিত জানতে দেখতে থাকুন। সহমহিমায় দেশে ফিরলেন সেনাপ্রধান। তারা এই সরকার যতদিন থাকবে সেনাবাহিনীকে তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে দেবে না। বিশেষ কোনো কিছু না করেই শেখ হাসিনার আবারও একটা বিজয় হয়েছে। আর এই যে বিজয়ের খেতাব সেটা এনে দিয়েছে খোদ ইউনূস সরকারের ভিতরে থাকা নেতা মন্ত্রীরাই। এবং দীর্ঘ 15 বছর ধরে শেখ হাসিনা যে সঠিক ছিলেন সেটাও তারা প্রমাণ করে দিয়েছে আজ। জনগণ, আপনারা হুঁশিয়ার হন, এখনই সময়। এখন যদি না হয় কখনো হবে না। সবাই মনে রাখবেন, আমরা ইউনূস স্যারের সাথে আছি, আমরা কারো কথা শুনবো না। আমরা নির্বাচিত সরকার দেখছি তো, এই দেশে দেখছি না ভাই, নির্বাচিত সরকার দেখছি। আপনি ফেসবুকে যান, ইউটিউবে যান, চারিদিকে শুধু চাঁদাবাজি চাঁদাবাজি চাঁদাবাজি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশে এই মার্চে চলে আসার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। জেনারেল ওয়াকার, আপনার কি কথা বলার এখতিয়ার আছে? আপনি যে বলবেন আমি নির্দেশ দিয়েছি, আমি তাদেরকে ছাড় দিয়েছি, আমি তাদেরকে আরো দেব, এটা দেওয়ার মতো আপনার জুরিসডিকশন, আপনার যে ক্ষমতা, আপনার যে জব ডিসক্রিপশন, তার মধ্যে কি এটা পড়ে? ইতান রে আমাকে কে ডাক সমন্বয়ক আর বৈষম্য বিরোধী নেতা বলে। ঘটনা কি, মানে তুমি কেন নাম লইলে ডর লাগে, আবার নিয়ে বাড়ি করে হামলা করে? আমি না, দেখো এগুলো বদলাইছে। নাহিদ বইলা দিছে সমন্বয়ক আর এই বৈষম্য বিরোধী নেতা বলে যারা আসবে কোন রকম ভাঙচুর করতে গণদোলাই দিয়ে দিতে হবে। তুর্ক গতকাল ছোটখাটো একটা বোমাই ফাটিয়েছেন বলা যায়। আমাদের গণ অভ্যুত্থানের যে ইতিহাস আমরা লিখছি, লিখতে থাকবো সারা জীবন, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট তিনি আমাদের সামনে এনে হাজির করেছেন। সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী ঠিক কেন শেখ হাসিনার পক্ষ ত্যাগ করেছে। এর আগে জুলাই সনদ কার্যকর দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি। দর্শক, জাতীয় নাগরিক পার্টি একটি সংবাদ সম্মেলন করে তারা তাদের অবস্থানগুলো আরো ব্যাখ্যা করার চেষ্টা করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সহ 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। আওয়ামী লীগের কার্যক্রম চলছে এমন অভিযোগে সেখান থেকে হামলা ও ভাঙচুর চালায় অভিযুক্তরা পরে সেনাবাহিনী গিয়ে তাদের আটক করে। শুক্রবার দুপুরে ধানমন্ডির রাসেল স্কয়ারে কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে চাঁদা দাবি ও ভাঙচুর চালানোর অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায় তারা প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের সন্দেহে হামলা চালায়। এ সময় তারা 3 লাখ টাকা, 4টি কম্পিউটার লুট সহ অফিসে ভাঙচুর করে। বাদীর অভিযোগ হলো তাদের 4টা ডেস্কটপ, 3 লক্ষ টাকা আর কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে ওগুলো নিয়ে যায়। তো পুলিশ এবং সেনাবাহিনী একটা টাইমে উপস্থিত হয়ে ওখান থেকে 14 জনকে আটক করতে সমর্থ হয়। পুলিশ জানায় এই ঘটনায় দ্রুত বিচার আইনে আটককৃত সহ আরও 5-6 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় 14 জন আটক আছে, 14 জন সহ অজ্ঞাতনামা আরও 5-6 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এটা হলো আপনার আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, দ্রুত বিচার আইনে মামলাটা করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানান পুলিশের এই কর্মকর্তা। আইন নিজের হাতে তুলে নেবে না, যে কোনো প্রকার তথ্য থাকলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা অবগত করবেন। ফাকারুজ্জামান ফিরেছেন, সে খবর আপনারা সবাই পেয়ে গেছেন। নির্ধারিত সময়ে অন্তত 6-7 ঘন্টা আগেই তিনি ফিরে এসেছেন এবং ঢাকা বিমানবন্দরে না নেবে তিনি গোপনীয়তার সঙ্গে তেজগাঁও বিমানবন্দরে নেমেছেন, সেনা প্রহরিত বিমানবন্দর। এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণটা হচ্ছে তাকে হটানোর জন্য একটা চক্রান্ত করা হয়েছিল।
সেই খবরটা তিনি আগেই পেয়ে গেছিলেন এবং তারও তো এখানে কিছু লোক রয়েছে, সেই লোক মারফত তিনি পেয়ে গেছিলেন খবরটা এবং তড়িঘড়ি শপথসূচি কাটছাট করে তিনি ওখান থেকে রওনা দেন এবং কিছুটা আপনার ভুল পথে, কিছুটা ঠিক পথে তিনি মানে অনেকটা চেঞ্জ করে এসছেন, রুটকে ডাইভার্ট করে এসছেন। ওনার সঙ্গে আরো দুজন ছিলেন, তাদের নামটামগুলো আমি প্রকাশ করবো না, যে অনেক হয়েছে ভাই, এবার সামলে যাও, সমস্ত ধৈর্যের বাঁধ তোমরা ভেঙে দিয়েছো, একটা লেভেল অব্দি মানুষ সহ্য করে, তারপরে কিন্তু আর সহ্য করে না, জল এখন নাকের ওপরে উঠে গিয়েছে। যেটা উনি বলেননি সেটা আমি বলে দিলাম, জল এখন নাকের ওপরে উঠে গিয়েছে। তারপরে তার আগে তার কাছে কিছু বার্তা পৌঁছেছিল, সেই বার্তা পৌঁছানোর পরই তিনি অত্যন্ত ক্ষেপে যান। মানে তার কাজকর্ম সম্পর্কে প্রশ্ন উঠে গেছিল যে তিনি কি করতে চাইছেন, দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছেন নাকি দেশটাকে বাঁচাতে চাইছেন। যদি ধ্বংসের পথে নিয়ে যান তাহলে পরে তার একরকম ব্যবস্থা, আর যদি দেশটাকে বাঁচাতে চান তাহলে তাকে উদ্যোগী হতে হবে এবং সঠিক পদক্ষেপ নিতে হবে। তারপরে 25 তারিখে ওই ভাষণটা উনি দিলেন একবারে জাতির উদ্দেশ্যে, বিশেষ করে যে সমস্ত বদমাইশগুলো এই সমস্ত বদমাইশি করে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্যে। কারণ ঢাকা শহর, পুরো বাংলাদেশটা এখন ত্রস্ত হয়ে রয়েছে এদের অত্যাচারে। এই যে মব জাস্টিস, যেখানে পাচ্ছে লুট হচ্ছে, যেখানে পাচ্ছে মাথা কেটে ফেলে দিচ্ছে, মানে কোনো সাধারণ মানুষ কল্পনা করতে পারে না। শরীর থেকে মাথাটাকে আলাদা করে দিয়ে দেহটাকে ফেলে রেখে দিয়ে যাচ্ছে। আজকেও একটা পাওয়া গেছে, আমার কাছে ভিডিও রয়েছে, আমি শুধু ভিডিও আপলোড করতে পারবো না, সুতরাং আমি ও ভিডিও বলে লাভ নেই। আপনাদের বলা না বলার সমান, কারণ আপনারা আমার থেকে অনেক বেশি আপনারা জানেন এবং আপনারা দেখছেন, আপনারা ফিল করছেন। আমি তো বাইরে বসে খবর করছি, আমি আপনাদের মতো কিন্তু ফিল করতে পারবো না যে ত্রাস, যে মানে ভয় যে ঘিরে রয়েছে, সর্বদা একটা আশঙ্কার মধ্যে রয়েছেন। এইবার আর সেই আশঙ্কাটা আপনাদের থাকবে না। এবার আমি আপনাদের কথা দিচ্ছি যে উনি যেখান থেকে যা যা মেসেজ পাওয়ার এবং যা যা সাহায্যপাতি পাওয়ার এবং কি কি হতে পারে, কবে কি হবে, তার পরিষ্কার একটা ব্লুপ্রিন্ট ওনার চোখের সামনে দিয়ে দেওয়া হয়েছে। একদম কোথা দিয়ে কি হবে না হবে, কে কোথা দিয়ে ঢুকবে, কে কোথা দিয়ে সাহায্য পাঠাবে, কি হবে না হবে, সব ব্লুপ্রিন্ট ওনার সামনে রেডি করা আছে। আর ওনার বিরুদ্ধে যেগুলো আছে না এই সেনাবাহিনীর মধ্যে, সেগুলো কিন্তু সাবধান হয়ে যান। কারণ আপনারা যদি এখন সাবধান না হন তাহলে কিন্তু আপনাদের মানে সামনে কিন্তু কোর্ট মার্শাল নিশ্চিতভাবে অপেক্ষা করছে এবং সেটা হবে অত্যন্ত কঠিনতম। কারণ শেখ হাসিনা ফিরলে, প্রধানমন্ত্রী হিসেবে যখন উনি ফিরবেন, তখন কিন্তু এই ব্লুপ্রিন্টের একটা অংশ কিন্তু তিনিও, জেনে রাখুন, আপনাদের প্রধানমন্ত্রী ফেরা এই ব্লুপ্রিন্টের অংশের একটা অংশ তিনিও। ফলে যারা এখানে সেনাবাহিনীর মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন, যারা একটা কু করার চেষ্টা করছেন ওয়াকারুজ্জামানকে সরিয়ে, তারা এই চেষ্টাটা আর করবেন না। যদি করেন তাহলে চরম শাস্তির জন্য আপনারা অপেক্ষা করুন। তার থেকে আপনাদের সন্তানাদি রয়েছে, পরিবার রয়েছে, আপনাদের কেরিয়ার রয়েছে, আপনারা দেশের পাশে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়ান। এই হিজবুত ফিজবুত কিন্তু এই পৃথিবীতে থাকবে না, এরা কেউ থাকবে না। সুতরাং কিসের পেছনে আপনারা ছুটছেন? ৭১-এর বিরোধিতা করে কোনো লাভ নেই, কারণ মানুষের চেতনার মধ্যে ৭১ ঢুকে গেছে, করে লাভ নেই। আর আপনারা যে ৭১-এর অস্বীকার করেন এটা বলছেন না, করার চেষ্টা করছেন, পৃথিবীর কেউ আপনাদের সমর্থন করবে না, কেউ করছে না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি আর সাবেক থাকছে না, জাতিসংঘ তাকে কি প্রধানমন্ত্রী করেই বাংলাদেশে ফেরাবে। কি বিশ্বাস হচ্ছে না? বুঝলেন না তাই না? আমি বুঝাচ্ছি, শোনেন। আমাদের বাংলাদেশে আপনার যখন নাকি কুঠা আন্দোলন হয়, তখন আপনার অনেকেই জানেন যে এখানে ছাত্ররা ছিল, সাধারণ শিক্ষার্থীরা ছিল। আমি একটা কথা আসলে বুঝে পাই না যে এরা এক একটা মাস্টার মাইন্ড করে আবার ধরাও খাওয়া যায়। আতিফ মাস্টার মাইন্ডের ভাই। এখন মেন পয়েন্টে আসি। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের বর্তমান যে অবস্থা, কিংবা আপনার এই বৈষম্য যে আন্দোলনটা ঘটে, এটা টোটালি একটা জঙ্গি হামলা। জাতিসংঘ একে একে বা এক একটা তদন্ত বর্তমান চলমান বা চালাচ্ছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এই মার্চ মাসের ভিতরেই ভারত আসতেছে এবং আমাদের বাংলাদেশ প্রসঙ্গে, কিংবা আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান নেন। একটা পর্যায়ে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী নিজ দায়িত্বে তাকে ভারত অবস্থান নিতে বাধ্য করে বা তাকে পৌঁছায় দেয়। যাই হোক, এখন আপনার এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু নরেন্দ্র মোদীকে দায়িত্ব দেয় আমাদের বাংলাদেশ প্রসঙ্গে, কিংবা কিভাবে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
বাংলাদেশে পুনরায় আপনার ফেরানো যায় কিংবা ক্ষমতায় বসানো যায়, এইটার সম্পূর্ণ দায়ভার কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু নরেন্দ্র মোদীকে দেয়। কিন্তু একে একে আপনার গভীর থেকে আরো গভীরের সত্যতা প্রকাশ্যে আসতেছে। আপনি জামায়াতের অবস্থানটা দেখেন তো, এখন পর্যন্ত জামায়াতের আমির স্বীকার করে না যে বাংলাদেশের ৭১ বলে আপনার কোনো স্বাধীনতা আইছে, কিংবা তারা যে ৭১-এ পাকিস্তানিদের জঙ্গিবাদীদের আপনার কি বলে কাঁধে মিলাইয়া আমাদের বাংলাদেশের মা বোনদের উপরে ইজ্জতের উপরে হামলা করছে, তারা কিন্তু কখনো স্বীকার করে না। অন্যদিকে পাকিস্তানি যে জঙ্গিবাদীরা বলতেছে যে পূর্ব পাকিস্তান মানে যেটা নাকি আমাদের বাংলাদেশ আমরা স্বাধীন করি, এই স্বাধীন দেশটাকে পুনরায় তারা পাকিস্তান হিসাবে গণ্য করবে কিংবা এক পাকিস্তান বানাবে। শুনলেন তার নিজের মুখে। আমাদের বাংলাদেশে যখন নাকি আপনার কোঠা আন্দোলন হয় তখন কিন্তু 7.62 মানে এই বুলেট দিয়ে ছাদের উপরে থেকে গুলি করে, হেলিকপ্টার দিয়ে গুলি করে, তারপরে হচ্ছে আপনার ছাত্রদের গুলি করে, কারা করে, এই 7.62 বুলেট ইউজ করে পাকিস্তানিরা। আজ বাংলাদেশের শেখ হাসিনা পর্ব নিয়ে মুখ খুলেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ওয়াল্টার টার্ক। এই ব্যক্তি ঠিক দুদিন আগে আমি একটি ভিডিও বানিয়ে বলেছিলাম আসলে এই জাতিসংঘ এখন উপমহাদেশের একাধিক দেশের বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে, এবং নিশ্চিতভাবে লিখে নিন এর পিছনে বিদেশি কোনো শক্তি কিন্তু কলকাঠি নাড়ছে। অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত যেভাবে প্রভাব বিস্তার করছে তা কোনোভাবেই ব্রিটিশরা এবং ব্রিটিশকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন সংলগ্ন একাধিক পাশ্চাত্য শক্তি মেনে নিতে পারছে না। আর আজকে ওয়াল্টার টার্ক যে কথাগুলো বলেছেন এরপরে হয়তো কোনো রকমই দ্বিমত থাকে না যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্য সেনাপ্রধানের চক্রান্ত এবং মোহাম্মদ ইউনূসের কারসাজিতেই হয়েছিল। আজকে জাতিসংঘের এই টাকলা ব্যক্তি, মাফ করবেন আমি টাকলা শব্দটা বলছি, কিন্তু বিশ্বাস করুন যারা দিনের পর দিন আন্তর্জাতিক মঞ্চে সর্বপ্রধান হয়ে ভারত বিরোধী চক্রান্ত এবং ষড়যন্ত্র করে তাদেরকে সম্মান দেওয়ার কোনো সদিচ্ছা অন্তত এই মুহূর্তে আমার নেই। আমি ধরেও নিলাম ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ তা একটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স, কিন্তু ভারতবর্ষের কাশ্মীরকে নিয়ে মন্তব্য করার অধিকার এই জাতিসংঘকে কে দিয়েছে? দিনের পর দিন জাতিসংঘের প্রত্যেকটি কমিশনে গিয়ে পাকিস্তান মানে সুকৌশলে এই কাশ্মীর প্রসঙ্গকে নিয়ে অবসেশনে ভোগে। এমনকি জাতিসংঘের কিছুদিন আগে যেখানে মেইন একটা ইভেন্ট জাতিসংঘে, সেখানে গিয়েও তারা কাশ্মীর প্রসঙ্গ নিয়ে এসছে 13 বার, ভারতের প্রসঙ্গ নিয়ে এসছে 12 বার। এমনকি তারা এও দাবি করেছে কাশ্মীরে নাকি ভারতবর্ষ 10 লক্ষ সেনাবাহিনী মজুত করেছে। অর্থাৎ মিথ্যে তথ্যকে বলি করে সারা পৃথিবীতে ভারতের বদনাম করার চেষ্টা কিন্তু দিনের পর দিন এই পাকিস্তান সরকার করে গেছে, যার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতদাতা এই জাতিসংঘের এই টাকলাটাই। তিনি হঠাৎ করে কিছুদিন আগে মুখ খুলে কি বলেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে, যদি না মনে থাকে আমার এই ভিডিওটি দেখে নেবেন। সেখানে আমি বলেছিলাম আসলে জাতিসংঘ কিন্তু এবার ভারতের বিপক্ষে কথা বলার চেষ্টা করছে, শুধু বিপক্ষে নয় ভারত বিরোধী চক্রান্ত করছে। ধরে নেওয়া যাক যে এই শোডাউনটা সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ করেছে, আগের দিন তারা ঘোষণা দিয়েছে এবং আজকে শোডাউন করেছে, তাহলে কি রাজধানীতে একটি মিছিলের শব্দও শোনা যেত? মিছিলের একটি সুরও কি দেওয়ার মতো সুযোগ দিত পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনী? দিত না। শুধুমাত্র পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী নয়, ছাত্র জনতার নামে সমন্বয়করা রাজপথ দখল করত, তারা তাদেরকে মাঠে নামতে দিত না, পুলিশ অ্যাগ্রেসিভ হতো, সেনাবাহিনী ঘিরে রাখত, সরকার নানা ধরনের হাম্বিতাম্বি করত, সব মিলিয়ে এদেরকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হতো না, যেটা আমরা এর আগেও দেখেছি। গত বছরের 10 নভেম্বর যখন আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল 10 নভেম্বর নূর হোসেন দিবস পালন করবে তারা, সেই দিন কিন্তু সবাই মাঠে নেমেছিল যেন আওয়ামী লীগ ছাত্রলীগ মাঠে নামতে না পারে। আওয়ামী লীগের বেলায় এটা করা কতটা উচিত হয়েছে সেটা ভিন্ন আলাপ, কিন্তু ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ হয়েছে, ছাত্রলীগ হলে তাদের যে অস্তিত্ব রাখা হতো না সেটা একেবারে দিনের আলোর মতো সত্য। পুলিশের পাশাপাশি পুলিশের চাইতে ছাত্র জনতার নামধারী এই সমন্বয়করা তারা কিন্তু মাঠ দখল করতেন, কিন্তু আজকে সেরকম দৃশ্য দেখা যায়নি। গতকালকে ঘোষণা দিয়েছিল হিজবুত তাহরির তারা শোডাউন করবে আজকে ঠিকই তারা শোডাউন করেছে জুম্মার নামাজের পর বাইতুল মোকাররম থেকে, এবং কয়েক হাজার জনগণ এক জায়গায় হয়েছে। বহু ব্যানার দেখা গেছে, বড় বড় ব্যানার, সেই বড় বড় ব্যানারে মার্চ ফর খেলাফত লেখা, আরও অনেক কিছু লেখা। জঙ্গিদের পতাকা দেখা গেছে, জঙ্গিদের পতাকা নিয়ে তারা মিছিল করেছে। জঙ্গি সংগঠন হিসেবেই তারা নিষিদ্ধ হয়েছিল, তাদেরকে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, পরবর্তীতে পুলিশ এসে মিছিলের মাঝে সাউন্ড গ্রেনেড মেরেছে, তারা ছত্রভঙ্গ হয়েছে। যমুনা টেলিভিশনের একটি ফুটেজে আমি নিজেই দেখেছি যে একজনকে ধরা হলো, ধরে নিয়ে যাওয়া হচ্ছে, সে অনুরোধ করলো, কালো পাঞ্জাবি পরা একটা তরুণ, সে অনুরোধ করলো, তারপরে পুলিশ তাকে ছেড়ে দিল, সে দৌড়ে গিয়ে আবার তাদের দলে অংশগ্রহণ করলো। জেনারেল ওয়াকার, আপনার কি কথা বলার এখতিয়ার আছে? আপনি যে বলবেন আমি নির্দেশ দিয়েছি, আমি তাদেরকে ছাড় দিয়েছি, আমি তাদেরকে আরো দেব, এটা দেওয়ার মতো আপনার জুরিসডিকশন, আপনার যে ক্ষমতা, আপনার যে জব ডিসক্রিপশন, তার মধ্যে কি এটা পড়ে? আপনি কি এটা করতে পারেন? আপনি কিভাবে কথা বলতে পারেন?
আপনি এটা করে আপনি কি আপনি ডিসিপ্লিন ভঙ্গ করেন না? আপনাকে কি এই বক্তব্যটার জন্য আপনাকে কি গ্রেফতার করা যায় না? বাংলাদেশের সংবিধান লঙ্ঘনের জন্য আপনাকে গ্রেফতার করা যায় কিনা? 2017 সালের 8 এপ্রিল হাসিনা মাগি ভারতের সাথে প্রতিরক্ষা এমওইউ স্বাক্ষর করেছে। ওই প্রতিরক্ষা এমওইউর সংজ্ঞায় বাংলাদেশের 3 বাহিনী ভারতের সেন্ট্রাল কমান্ডে, এবং ওয়াকার ওটাকে জীবিত রেখেছে। ওটাকে জীবিত রেখেছে বলে দ্বিবেদী তাকে ম্যানিপুলেট করে, তাকে অর্ডার করে কোনো কাজ করার জন্য। আপনার মনে আছে বিক্রম মিস্ত্রি এসে ওখানে বলে গেছে এইটা করা যাবে, এইটা করা যাবে না, এই জন্য ওয়াকার কে এই অর্ডার তারা দেয়, এবং তারা এই অর্ডারটা ওখানে সে পালন করে। আমি জানি না এই ওয়াকারকে কেন লোকজন বিশ্বাস করবে বা বলবে হ্যাঁ তোমাকে আমরা বিশ্বাস করি এবং তোমার কথার জন্য তোমাকে আমরা এই সৎ উপদেশ দেব। জেনারেল ওয়াকার, আপনি বলেছেন আপনাকে সৎ উপদেশ দিতে, আপনাকে আমি সৎ উপদেশ দেই। ভাবিয়ে আমি দেখছি, রংটা চাইছি, আসলাটা দিয়া যাতে কেউ না চিনে, মারছে, অনেক মারছে ইতান রে। আমাকে কেডা সমন্বয়ক আর বৈষম্য বিরোধী নেতা বলে। ঘটনা কি, মানে তুমি কেন নাম ললে ডর লাগে, আবার নিয়ে বাড়ি করে হামলা করে। আমি না দেখো এগুলো বদলাইছে, নাহিদ বইলা দিছে সমন্বয়ক আর এই বৈষম্য বিরোধী নেতা বলে যারা আসবে কোন রকম ভাঙচুর করতে গণদোলাই দিয়া দিতে হবে, এটা বইলা দিছে নাহিদে। তবে এটা কিন্তু আবার ফেস লাগবে, আমি পরে বললাম। যাক, ঘটনা শোনেন। গতকালকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ সমন্বয়ক সহ পত্রিকার হেডলাইন 14 জনকে আটক করেছে পুলিশ এবং যৌথ বাহিনী। ইদানিং একটা ঘটনা শুরু হয়েছে কি, একদল লুটপাটকারী, এদের মধ্যে সমন্বয়ক অথবা বৈষম্য বিরোধী নেতা অনেকে এগুলাতে কানেক্টেড হয়ে গেছে। কেন? আপনার ঘরে যে আওয়ামী লীগ আছে কেউ ঢুকবে, অমুক নেতা আছে কেউ ঢুকবে, ঢুকা কই খুঁজবে? আপনি বাক্সবন্দি করে গয়নার বাক্সে ঢুকাই রাখছেন, আলমারির চিপা চাবি দিয়ে রাখছেন, সন্দুকের ভিতরে রাখছেন, এরা এগুলো সার্চ করে, যা পায় নগদে পুরাই পকেটে, গলা কানে খোঁজে, দেখি ভাবি ভাবি দেখি, এরকম কইয়া ট্রেন লয়ে জায়গা, ক্যাশ স্বর্ণ যা আছে। তো ডক্টর ইউনুস এটা নিয়ে কিন্তু খুব বড় একটা ঝামেলার মধ্যে আছে, যে মবের খেলা। আর ইউনুস সাহেব কোন এক অজানা কারণে কোন ডরা আমরা জানি না, এই মব জাস্টিস যারা করে প্রত্যেকের ফুটেজ আছে, কয়জনকে গ্রেপ্তার করছে, কয়জন? আবার বলেন, আমি তো দেখছি না কোথায় এই দেশে আইন শৃঙ্খলা। ফানি মানুষ, ভাল লাগে মাঝে মাঝে, সবসময় সিরিয়াস থাকেন তো, তাই না? ইদানি হাসেন, মিমিক্রিসি করার ট্রাই করলাম। যাই হোক, তো তিনি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক আছে, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে। আর 2 দিন পরে থেকে এগুলো শুরু হয়েছে। এখন গতকালকে এরকম একটা চান্স মারতে গেছিল একটা এই বৈষম্য বিরোধী গ্রুপ এবং সমন্বয়ক সম্ভবত। তো সেখানে গিয়া আপনার 14 জন টোটাল তারা আটক হয়েছে। আটক করার কারণ হচ্ছে তারা শেখ কবির নামে জনৈক একজন ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালায়, সেখানে ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার ভাঙচুর করে। তো কি করতে হবে, এখানে সার্চ করতে হবে। তারা এরকম ধরনের একটা টিম, 15-20 জনের টিম ঢুকা এই লুটপাট ভাঙচুর যা আছে ধান্দাবাজি করতেছিল। এরপরে ওই ব্যক্তির যে কনস্ট্রাকশন ফার্ম ছিল কাবিকু সম্ভবত, সেখান থেকে 999-এ তারা ফোন দেয়। তো ফোন দেওয়ার পর আমাদের পুলিশ বাহিনী উপস্থিত হয় তাৎক্ষণিকভাবে, ওদিক দিয়ে সেনাবাহিনীও আসছে, হালকা উত্তম মধ্যম ওইখানে দেওয়া হয়েছে। এই ঘটনা কখন ঘটলো? যখন নাহিদ বলল আজকে এই মুহূর্ত থেকে সমন্বয়ক আর বৈষম্য বিরোধী এক্সিস্ট করে না, আর যদি এই পরিচয় দিয়া কেউ কোথায় ঘটনা ঘটাইতে চায়, আওয়ামী লীগ আছে, বক্কর চক্কর এগুলা বলে, গণধোলাই দিতে হবে, পুলিশে খবর দিতে হবে। পাবলিকের এখন ফিলিংস আসছে, পুলিশ একটু সাহস পাইছে। বৈষম্য বিরোধী শুনলে পুলিশেরও হাঁটু কাঁপাকাঁপি করতে ইদানিং বিভিন্ন কারণে। বাট যখন নাহিদ ইসলাম বলে দিচ্ছে যে ভাই সমন্বয়ক টমন্বয়কের নাই, বৈষম্য বিরোধীও নাই, এই নাম পরিচয় দিয়ে কোথাও গিয়ে 5 টাকা চাঁদাবাজি চাইলে একদম থানায় পুলিশে ধরে দেন, আর পুলিশে বলছে গ্রেপ্তার করেন। তো পুলিশও ধরেন একটা এনার্জি পাইছে, ধৈরা থানায় নিয়ে আসছে, আর তাদের বিরুদ্ধে অলরেডি মামলা দায়ের করা হয়ে গেছে, আর অভিযোগের তদন্ত চলছে। বাট তারা বলতেছে যে না, ওইখানে আমরা গেছিলাম, আওয়ামী লীগের কয়েকজন আছে, মিটিং চলতেছে, তোর দায়িত্ব দিছে বেটা বাটপার। প্রত্যেকটা দেখতে লাগে ধান্দাবাজ এরা। অরিজিনাল যারা বৈষম্য বিরোধীর ছাত্র ছিল, বিশ্বাস করেন একটা পোলাপাইন বাইরে নাই। অরিজিনাল যারা 5ই আগস্টের ঘটনা ঘটাইছে,
এরা সবাই কলেজে চলে গেছে, পড়াশোনার টেবিলে। বাইরে ঘুরঘুর করে কোনগুলা? যেগুলো 3 দিন আগে চপ্পল পরে রাস্তায় ঘুরতো, ভাত খাওয়ার টাকা ছিল না পকেটে, এখন একটু ধান্দার সিস্টেম হয়েছে, টাকা দেখছে চোখে, ক্ষমতার লোভ ধরছে, এরাই বাইরে ঘুরে। এখানে সেখানে ডাইকা আমার চিনো আমি সমন্বয়ক একদম, কিন্তু ফাড়া বলবো এরকম বলে টেলা যায়, ধরেন ভয়টয় দেখায়, সালাম ভাই কিরে কেমন আছিস, হ্যাঁ চা খাওয়া, তো এরকম ফ্রি ট্রি খাওয়া পক্তা একটা গ্রুপ আসছে, এরাই কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছে। নাহিদের এই সিদ্ধান্তটা খুবই যৌক্তিক। দেশে যেই সমন্বয়ক শব্দটা খান, তারাও তো সাবেক সমন্বয়ক, এটা একটা বদনাম বানাই ফেলছে, পাবলিকের কাছে অ্যালার্জি বানাই ফেলছে, এই কারণে পোলা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিচ্ছে। এখন যারা আছে মাঠে তারা এটা কতটুকু মাইনা নেয়, নাকি বলে আপনি তো গেছেন গা জায়গা মতো, আপনার তো আর ভাই চিন্তা নাই, আমগো হালা যাবো কই, হ্যাঁ এগুলা কইরে তো আমরা খাই। এক গ্রুপ আছে না এখন বিভিন্ন জায়গায়, দু একটা স্ক্রিনশট দিলাম তো। ভালো থাকো। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার জনাব ভলকার তুর্ক গতকাল ছোটখাটো একটা বোমাই ফাটিয়েছেন বলা যায়। আমাদের গণঅভ্যুত্থানের যে ইতিহাস আমরা লিখছি, লিখতে থাকবো সারা জীবন, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট তিনি আমাদের সামনে এনে হাজির করেছেন। সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী ঠিক কেন শেখ হাসিনার পক্ষ ত্যাগ করেছে। আমি বলছি না তাতে যে ন্যারেটিভ আমাদের সামনে ছিল সেটা মিথ্যা হয়ে যায়, কিন্তু একটা নতুন ডাইমেনশন যোগ হয়েছে। আমি ভলকার তুর্কের উনি একটা ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউর একটা অংশ পড়ছি, বাংলাদেশের প্রায় সকল পত্রিকা এটাকে পাবলিশ করেছে। সেখানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরেন স্টিফেন সাকার, দ্য ইন্টারভিউয়ার। এসব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন বলে মনে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এর জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ভলকার তুর্ক। মানে ব্যাপারটা হচ্ছে জাতিসংঘ বিভিন্ন জায়গায় ব্যর্থ হচ্ছে, সেটা তাকে দেখানোর যখন চেষ্টা হলো, তখন তুর্ক বলছেন বাংলাদেশকে নিয়ে এসছেন। মানে এটা কথা প্রসঙ্গে এসছে, উনি যে আসলে ঠিক উনি চ্যালেঞ্জড হয়ে আসলে কথাটা বলেছেন, এটা আসলে ওপেনলি এভাবে আর বলা হয়নি। তিনি বলছেন, আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। শেখ হাসিনার সামল সে সময় ছাত্রদের উল্লেখ করছেন যেখানে ব্যাপক দমন পীড়ন চলছে। তারপর বলছেন তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমরা কি বলি, আমরা কি করতে পারি, এবং আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় এর অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। ফলে আমরা পরিবর্তন দেখলাম। ভলকার তুর্ক স্পষ্টভাবে দাবি করছেন যে তার এই হুমকি, এটা হুমকি আসলে, এটা ভদ্র ভাষায় বলা হয়েছে, সেনাবাহিনীকে কি ভাষায় বলা হয়েছিল জানি না, কিন্তু বলাটা একদম স্পষ্টভাবেই হুমকি যে তোমরা যদি শেখ হাসিনার পক্ষ হয়ে এই নিরীহ জনগণের উপরে হত্যাকাণ্ড চালাও, গুলি চালাও, তাহলে তোমরা আর সৈন্য পাঠাতে পারবে না। মুহূর্তে আমাদের নিশ্চয়ই মনে পড়ে গেছে 1/11 সময় একই ধরনের একটা আলাপ সামনে এসেছিল। সেই ক্ষেত্রে একটা চিঠি এবং এরকম কোনো দায়িত্বশীল মানুষের পক্ষ থেকে এটা আমরা শুনিনি। বলা হয় যে একটা ফেক চিঠি, সেই চিঠিটাও জেনুইন ছিল না বলে এই আলাপ আছে এবং মোটামুটি প্রতিষ্ঠিত সত্য। একটা ফেক ফ্যাক্স দেখিয়ে বলা হয় যে সরকার মানে 1/11 যদি ওই সরকারটা তৈরি না হয় তাহলে মানে যেভাবে আগের সরকারটা ছিল সে সময় একটা কাগজে কলমে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেটা ভেঙে নতুন সরকার যদি তৈরি না হয় তাহলে সেনাবাহিনীর সদস্যরা আর জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যেতে পারবে না, এরকম একটা ফেক চিঠি দেওয়া হয়েছিল এবং তাতেই কাজ হয়েছিল বলা হয়। এবারকারটা ফেক বলতে পারছি না, কারণ অত্যন্ত দায়িত্বশীল পদে থাকা অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ এটা বলেছেন। একটা কথা আমাদের একটু মনে রাখা দরকার যে এই ধরনের পদক্ষেপ যদি জাতিসংঘ নেয়, এটা মানে সেনাবাহিনীতে এটাই যথেষ্টের বেশি কারণ সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করার জন্য। কারণ শুধু অফিসারদের কথা বলছি না, ওখানে সেনা সদস্য যারা আছেন, সোলজার যারা আছেন, তাদেরও খুবই বৈধ একটা চমৎকার উপার্জনের পথ। আমি রাষ্ট্রের কথা বাদ দিই, দেশের জন্য তারা বৈদেশিক মুদ্রা অর্জন করেন। এটা শুধুমাত্র যে তারা নিজেরা যাচ্ছেন তার কম্পেনসেশন তা না, আমরা প্রচুর সামরিক যান বা অন্যান্য যানবাহন যা যা নিয়ে যাই সেগুলো ভাড়াও পাই আমরা প্রচুর। আমাদের এই যে এপিসিগুলো পৃথিবীর সবচেয়ে বেশি, মানে আমাদের সেনাবাহিনী এত বড় না কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি এপিসি থাকা দেশগুলোর মধ্যে একটা আমরা। এবং আমরা শেখ হাসিনার সময় ইউএন লেখা এপিসি মাঠে থাকা নিয়ে তো অনেক কথা হয়েছে, নিশ্চয়ই আমাদের মনে আছে। ওগুলো আসলে মিশনে থেকে ফিরে এসছে হয়তো, তো ওগুলো রং চেঞ্জ করা হয়নি তখনও। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা সব কিছু দিয়ে রাষ্ট্র অনেক আর্ন করি, কিন্তু তার চেয়ে জরুরি কথা আসলে রাষ্ট্র যদি সরিয়েও রাখি, ব্যক্তিগতভাবে অফিসার্সরা, সৈন্যরা প্রত্যেকে খুবই সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আর্ন করেন এই মিশনগুলো থেকে। এবং বাংলাদেশ যেহেতু লিডিং একটা দেশ, এই ক্ষেত্রে প্রচুর প্রচুর সৈন্য সদস্য উপার্জন করেন। সো সেটা বন্ধ হওয়া ইটসেলফ একজন মানে মেইন কমান্ডারের পক্ষে, সেনা প্রধানের পক্ষে ওই সিদ্ধান্ত মেনে নেওয়া আসলে
তার পক্ষে আসলে সম্ভব না এই সিদ্ধান্তের বাইরে যাওয়া, তার বাহিনী তার নিয়ন্ত্রণে থাকবে না। তাহলে এটাই প্রধান কারণ হিসাবে কেউ বলতেই পারেন। এখন আমি একটা অল্টারনেটিভ যে ন্যারেটিভটা আমাদের ছিল সেটা কি মিথ্যা? উত্তর হচ্ছে সেটাও মিথ্যা না। এটা সত্য যে সেনাবাহিনী, এতে আমরা আমাদের সেনাবাহিনীর মধ্য বা নিম্ন পর্যায়ের, আমি উপরের টপ পর্যায়কে খুব বেশি আসলে মানে ধর্তব্যে আনি না, কারণ এই পারসেপশন আছে এবং এটা যৌক্তিকভাবেই মনে করি সেনাবাহিনীর একটা পর্যায়ের পর থেকে উপরের দিকে শেখ হাসিনা জাস্ট খুঁজে খুঁজে তার অতি অনুগত লোকজনকেই প্রমোশন দিয়ে তুলেছেন। আমাদের সেনাবাহিনীকেও ধ্বংস করে ফেলা হয়েছে বেসামরিক প্রশাসনের মতো দলীয়করণ করতে গিয়ে, শুধুমাত্র তার ক্ষমতাকে যাতে চ্যালেঞ্জ করা না হয় সেটা নিশ্চিত করতে। তো ফলে আমি উপরের দিকটাকে বাদ দিয়ে এভাবে বলি, কারণ ওই অভ্যুত্থানের সময় আমাদের মনে আছে নিশ্চয়ই আমাদের সেনাপ্রধান বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যদেরকে নিয়ে একটা বড় সভা করেছিলেন এবং সেখানে রাইটলি ওখানে প্রেজেন্ট থাকা অনেকে, যাদের সাথে আমাদেরও প্রচুর অনেক মানুষের যোগাযোগ আছে, তারা রাইটলি জানিয়েছেন সেখানে সেনাবাহিনী অ্যাজ এ হোল শেখ হাসিনার পক্ষে আসলে আর ওভাবে দাঁড়িয়ে জনগণকে হত্যার জায়গায় যেতে চায়নি। এই চাপটা তীব্র ছিল, সুতরাং সেনাপ্রধান চাইলেও শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে পারতেন আমার মনে হয় না, বা শেখ হাসিনা তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি মুহূর্তে জনাব ওয়াকারুজ্জামানকে সরিয়ে আরেকজন জেনারেলকে যদি সেনাপ্রধান বানিয়েও দিতেন, তার আরও অনুগত হোক, তার সেনাবাহিনীর উপরে সেই কমান্ড রাখা এবং তাদেরকে দিয়ে জনগণকে গুলি করে শত শত হাজার হাজার মানুষ হত্যা করানো সম্ভব ছিল বলে আমার মনে হয় না। আর যদি সেটা কেউ করতেও যেত, আমি মনে করি শেখ হাসিনার আসলে পতন ঠেকানো যেত না। এটা রাইটলি আমাদের সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের লোকজন বুঝেছিল, হত্যার সংখ্যা বাড়ানো যেতে পারে, মানুষ খুনের সংখ্যা বাড়ানো যেতে পারে। সো রাইটলি সেনাবাহিনী এই ক্রান্তি লগ্নে শেষ পর্যন্ত তারা শেখ হাসিনার পক্ষে না দাঁড়িয়ে সরে এসেছেন এবং আমি বিশ্বাস করি জাতিসংঘের এই পদক্ষেপ ঘোষণা না হলেও এই ঘটনাটা ঘটতো। এটা ঠেকানোর আসলে কোনো সুযোগ ছিল না, কারণ আবারও বলছি মধ্য থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা এই সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়িয়েছিলেন খুব কঠোরভাবে। তবে একই সাথে এটা সত্য জাতিসংঘের এই ধরনের হুমকি, এই ধরনের কড়া হুঁশিয়ারি অনেক দ্রুত কাজটা করেছে, অনেক সহজে কাজটা করেছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের মতো মানুষ যখন এই হুমকি সেনাবাহিনীকে দেন, সেটাকে তারা কগনিজেন্সে নিতে বাধ্য হয়েছিল এবং সেটাও কাজ করেছে। এবং এটা একটা নতুন আলোচনা আমরা সামনে আস্তে আস্তে পাবো, সেটা হচ্ছে আমাদের এই মুভমেন্ট একেবারেই কোনো রকম কোনো বিদেশি সাহায্য ছাড়া হয়েছে কিনা সেই আলাপটা নতুন করে আসবে। কারণ যত দিন যাচ্ছে আমরা দেখছি আমাদের মাঠের অভ্যুত্থানে যারা ছিলেন তাদের নিরাপত্তা সহ বিভিন্ন দায়িত্বে আন্তর্জাতিক সংস্থা বা আশ্রয় দেওয়ার ক্ষেত্রে দূতাবাস বা তাদের এক ধরনের ইনভলভমেন্টের কথা আস্তে আস্তে সামনে আসছে। জাতিসংঘের মতো গ্লোবাল প্রতিষ্ঠান এখানে দায়িত্ব পালন করেছে, খুবই সিগনিফিক্যান্ট রোল প্লে করেছে। এরকম হয়তো আরও কিছু আসবে, আরও কিছু যোগ হবে। এটা আমাদের সঠিক ইতিহাস লিখে রাখার জন্যই এটা কাজে লাগবে। কিন্তু এই মুভমেন্ট বিদেশিরা টাকা ঢেলে, বিদেশিরা টাকা দিয়ে একটা অভ্যুত্থান সংগঠিত করেছে বলে যে ন্যারেটিভ দীর্ঘদিন থেকে মূলত আওয়ামী লীগ তো করছে, তাদের কথা সরিয়ে রাখি, ভারতও দেওয়ার চেষ্টা করছে, এটা একেবারে ফালতু, একেবারেই ফালতু। এই ধরনের কিছু কিছু কাজ যেগুলো ক্যাটালিস্টের মতো কাজ করেছে, ওটুকুই। এই ঘটনাটা আমরা ঘটিয়েছি, এই দেশের জনগণ ঘটিয়েছে, এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউশনের কিছু নেই। এইরকম একটা ঘটনা, আরেকটা ঘটনা, আরও দু চারটা ঘটনা যুক্ত হতেই পারে। আমরা আবারও বলছি, এগুলো আমরা প্রকাশিত হোক বলেই আমরা চাই। আমরা একটা সঠিক ইতিহাস এই গণ অভ্যুত্থানের লিখতে চাই। তো সেই সবের জন্যই এটা লাগবে, এটা ইতিহাসের পার্ট হিসাবে। কোনো ইতিহাসকে আমাদের ভালো লাগুক খারাপ লাগুক আমরা লুকোতে চাই না, সেটা আসুক। কিন্তু সব কিছুর পরও উইথ সাম হেল্প ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এটা আমাদেরই গণ অভ্যুত্থান, এটা আমরাই ঘটিয়েছি এবং এমন একটা সময় ঘটিয়েছি যখন দীর্ঘদিন শেখ হাসিনাকে চাপ দেয়া আমেরিকাও কার্যত সরে গিয়েছিল ভারতের পাল্টা চাপের ফলে। সেই জায়গায় দাঁড়িয়ে এই দেশের জনগণ এই ঘটনা ঘটিয়েছে, তাতে এই সত্যের কোনো এদিক সেদিক আসলে হয় না। নির্বাচনের আগে জুলাই সনদ কার্যকর দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি। দর্শক, জাতীয় নাগরিক পার্টি একটি সংবাদ সম্মেলন করে তারা তাদের অবস্থানগুলো আরো ব্যাখ্যা করার চেষ্টা করেছে। ব্যাখ্যা করছে এই কারণে যে জাতীয় পার্টিকে ঘিরে নানা ধরনের কথাবার্তা চলছে, সেই কথাবার্তাগুলো নেতিবাচক। বিএনপি তো প্রতিনিয়ত বলছে, যেমন নাহিদ ইসলামের একটি কথা সূত্র ধরে যে ডিসেম্বরে নির্বাচন করা কঠিন হবে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই কারণে। তো পাল্টা আবার রিজভী আহমেদ বলেছেন কি কারণে কঠিন হবে। অর্থাৎ নাগরিক পার্টি নির্বাচন চায় না, নির্বাচন পিছিয়ে দিতে চায়, তারা তাদের দল গোছাতে চায়
অথবা অন্য মতলব তাদের আছে, এমন একটি ধারণা সামনে এসছে। তারপরে বিশেষ করে তাদের যে সেকেন্ড রিপাবলিক, তারপরে গণপরিষদ নির্বাচন, এসব নিয়ে শুধু বিএনপি না, জামাতের মধ্যেও একটা প্রতিক্রিয়া যে আসলে তারা কি চায়। তো কি চায় সেই কথাটি তারা আবার বলছে যে রাষ্ট্র সংস্কারের জুলাই সনদ আগামী নির্বাচনের আগেই কার্যকর দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি। শিক্ষার্থীদের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রে যে কথা উঠেছিল দ্রুততম সময়ের মধ্যে সেটিরও বাস্তবায়ন দেখতে চায় তারা। অর্থাৎ একটা জুলাইয়ের ঘোষণাপত্র থাকবে যে সামনের রাষ্ট্র কিভাবে চলবে সেটা নির্বাচনের আগে তারা দেখতে চায়। অর্থাৎ সব রাজনৈতিক দলের একটি ঘোষণা দেখতে চায়। এটা ভালো, রাজনৈতিক দলগুলো যদি একটা অঙ্গীকার করে তাহলে সেই অঙ্গীকার যাতে কেউ ক্ষমতায় এসে যাতে ভুলে না যায়, সেটার একটা এক ধরনের কমিটমেন্ট। পরে এই ঘোষণাপত্রের থিম ধরে যে রাজনৈতিক দল এটা বাস্তবায়ন করলো না, এটা মানুষকে বলা যাবে। তো এটা ব্যাপারে মানে নীতিগত বিরোধ নেই, কিন্তু অন্যান্য বিষয় আছে, যেমন নির্বাচনটা বলা হচ্ছে সংস্কার শেষ করতে হবে, বিচার শেষ করতে হবে, তারপরে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। এই বিষয়গুলো নিয়ে মতভেদ আছে। দ্রুত সময়ের মধ্যে এটিরও বাস্তবায়ন দেখতে চায় জুলাই ঘোষণাপত্র। এই দুই দাবির বিষয়ে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, বিচার সংস্কার পরিবর্তনের কমিটমেন্ট, অর্থাৎ এগুলোর মধ্য দিয়েই যাতে আমরা নির্বাচনের দিকে যেতে চাই। মানে এগুলো চলতে থাকলো কিন্তু নির্বাচনও হতে থাকলো, কিন্তু নির্বাচনটা দ্রুত সময়ের মধ্যে দরকার। এটা হলো মূল কথা বা রাজনৈতিক দলগুলোর। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে এনসিপি। এর আগে এই কার্যালয়ে এনসিপির প্রথম সাধারণ সভা হয়। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান চলতি বছরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন, এনসিপির এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দিচ্ছেন না কেন? এর উত্তরে নাহিদ ইসলাম বলছেন, নির্বাচনের সময়ের চেয়েও তারা প্রেক্ষাপটের দিকে গুরুত্ব দিচ্ছেন। জুলাই সনদের কথা প্রধান উপদেষ্টা নিজে বলেছেন, সংস্কারের বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে একটা সনদ তৈরি হবে, যেখানে বাংলাদেশের রূপরেখা কেমন হবে, কি কি সংস্কার এই সময় করা হবে, কি কি সংস্কার ভবিষ্যতে করা হবে, কি কি সংস্কারের ধারাবাহিকতা থাকবে। রাজনৈতিক দলগুলো সেই কমিটমেন্ট জনগণের কাছে দিতে হবে। সেটাকে জুলাই সনদ বলা হচ্ছে। পরিবর্তন ও ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে মানুষ গণঅভ্যুত্থানে এসেছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই বিষয়গুলো তো মানুষকে দিতে হবে, পূরণ করতে হবে। আর আগে আমরা কিভাবে নির্বাচনের দিকে যাব সেই কথাটাই আমরা বলেছি, এটা যাতে আমরা ভুলে না যাই। বিচার সংস্কার পরিবর্তনের কমিটমেন্ট, এইগুলোর মধ্য দিয়ে যাতে আমরা নির্বাচনের দিকে যাই। অর্থাৎ বিচার সংস্কার এবং পরিবর্তন করতে হবে, এই কমিটমেন্টের মধ্যে দিয়ে নির্বাচন যায়। যাই বোঝা যাচ্ছে যে সেই একটু কৌশলী বক্তব্য। এই অবস্থানটা যদি থাকে তাহলে আমার মনে হয় না যে খুব বড় মাপের মতবিরোধ তৈরি হবে। গণপরিষদ নির্বাচন এবং সংবিধান পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণপরিষদ নির্বাচন মূলত রাজনৈতিক দলের সদিচ্ছা এবং ঐক্যমতের উপর নির্ভর করবে। তার মানে এটা নিয়ে তারা যে বসে থাকবে তা না, যদি সবাই একমত হয় তাহলে হবে, নাইলে হবে না। যদি সেই ঐক্যমতে পৌঁছানো যায় তাহলে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা সম্ভব। তবে নির্বাচনে যাওয়ার আগে দৃশ্যমান বিচার কার্যক্রম এবং জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চান তারা। এটা হলো মূল কথা। দেখা যাক এখন তাদের এই বক্তব্যের সঙ্গে যদি সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয় তাহলে আর কোনো বিভেদ নেই, কিন্তু একটা রেগুলার গভর্নমেন্ট দ্রুত আসা উচিত, না হলে সংকট বাড়তে থাকবে। যে কথাটা বিএনপি বারবার বলছে সেটা যে অত্যন্ত বাস্তব। এখন দিনকে দিন যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেই প্রেক্ষিতে কিন্তু সবাই মনে করছে যে একটা রেগুলার গভর্নমেন্ট খুবই দরকার। আন্তর্জাতিক এবং দেশীয় সব মহলের কাছে এটি হয়তো গ্রহণযোগ্য হবে এবং প্রত্যাশিত। আমরা আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও থেকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।